আসসালামু আলাইকুম। বন্দি পাঠশালা আয়োজিত এইচএসসি অ্যাডমিশন ক্রেজি কোর্সে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের শুভ ভাইয়া। আমি তোমাদের বলবিদ্যার টপিকটা দেখাবো। তো বলবিদ্যা আমরা শুরু করবো স্থিতিবিদ্যা দিয়ে। তো বলবিদ্যা এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যা অ্যাডমিশন এবং তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট হতাশার বিষয় এটা যে তোমরা সবাই এটাকে স্কিপ করে থাকো, স্পেশালি স্থিতিবিদ্যার টপিকটা সবাই স্কিপ করে থাকো। কিন্তু এটা কোনো মতেই স্কিপ করা যাবে না, কারণ বুয়েটে এটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আমরা যখন আমাদের প্রশ্ন সলভ করব তখন তোমরা দেখতে পাবা যে বুয়েটে কি পরিমাণ প্রশ্ন এখানে আসে। তাছাড়া আমাদের এইচএসসি পরীক্ষার জন্য আমাদের এই অধ্যায়টা কোনো মতেই স্কিপ করা যাবে না। তাহলে আমরা স্থিতিবিদ্যা থেকে কি কি টপিক দেখব তার একটা সারমর্ম এই ভিডিওতে তোমাদের দেখাবো। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা বলবিদ্যার দুইটা শাখা। তার আগে আমরা জানি বলবিদ্যা বলতে কি বোঝায়, যে বলের বিদ্যা। তো বলের বিদ্যা বলতে কি ভাইয়া, যে বিজ্ঞানী নিউটন যে বল সম্পর্কে একটা ধারণা দিয়ে গেছেন, সেটা কি যা কোনো একটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তা নির্ভর করে কার উপর? বলের পরিমাণটার উপর। এখন এই যে শাস্ত্র বল নিয়ে আলোচনা করবে সেটা কি? বলবিদ্যা। তাহলে আমরা দুইটা স্টেট কিন্তু দেখলাম, একটা স্থিতিশীল অবস্থার পরিবর্তন করে বা করতে চায়, আর এটা গতিশীল অবস্থার পরিবর্তন করে বা করতে চায়। তো বলের ক্রিয়াধীন বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আমরা যে অংশে আলোচনা করব সেটাই স্থিতিবিদ্যা, এবং বলের ক্রিয়াধীন বস্তুর গতিশীল অবস্থা নিয়ে যেখানে আলোচনা করব সেটাই গতিবিদ্যা। তাহলে দেখো আমাদের প্রথম স্থিতিবিদ্যা। তো এই স্থিতিবিদ্যাতে আমরা যে টপিকগুলো দেখব আলোচ্য বিষয়, তার ভিতরে প্রথম কথা যে আমরা আমাদের এই উচ্চতর গণিত বইয়ে যে সকল কেস দেখব সবগুলোই সমতলীয় বল জোটের অন্তর্ভুক্ত। তাহলে সমতলীয় বলজোট কি ভাইয়া? দেখো কথা দিয়ে বোঝা যাচ্ছে যে সম এবং তলীয়, তার মানে কি একটা সমান তলের উপরে আছে এরকম অনেকগুলো বল নিয়ে আলোচনা করব। যেরকম মনে করো একটা তল, এই তলের উপর অনেকগুলো বল ক্রিয়া করতে পারে। যেরকম এখানে একটা বল ক্রিয়া করলো, অথবা মনে করো এইখানে একটা বল ক্রিয়া করলো, অথবা এইভাবে বল ক্রিয়া করলো, যেভাবে ক্রিয়া করুক। তো একটা তলের উপর যখন অনেকগুলো বল ক্রিয়া করবে সেটাকেই বলবো আমরা সমতলীয় বলজোট। এখন এই সমতলীয় বলজোটকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা সমবিন্দু বল আর আরেকটা অসমবিন্দু বল। এখন সমবিন্দু বল কোনটা আর অসমবিন্দু বল কোনটা? দেখো এই যে একটা তল, এই তলে একটা নির্দিষ্ট বিন্দু মনে করো এটা মাঝখানে আছে। এই বিন্দুতে যখন একটা বল ক্রিয়া করলো এবং আরেকটা বল ক্রিয়া করলো, তখন এটাকে বলবো আমরা সমবিন্দু বল। যখন কি একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতেছে, বাট এই বিন্দুতে একটা ক্রিয়া করলো আর আরেকটা এই বিন্দুতে ক্রিয়া করলো, একই তলের দুইটা ভিন্ন বিন্দুতে ক্রিয়া করলো, তখন সেটা হয়ে যাবে কি? অসমবিন্দু বল। তাহলে আমাদের উচ্চতর গণিতে স্থিতিবিদ্যার টোটাল 3টা চ্যাপ্টার আছে। এই 3টা চ্যাপ্টারের ভেতরে প্রথম 2টা চ্যাপ্টার সমবিন্দু বল নিয়ে, এবং শেষের চ্যাপ্টারটা অসমবিন্দু বল নিয়ে। তাহলে কোন কোন চ্যাপ্টারে কি কি টপিক আছে সেগুলো একটু জানি। দেখো আমাদের যে প্রথম 8A যে টপিকটা, 8A, এইখানে আমাদের মূলত যেগুলো আছে সেটা সামান্তরিকের সূত্র, যেখানে আমরা জানতে পারবো যে দুইটা বল এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে কিভাবে আমরা লব্ধির মান বা লব্ধির দিক বের করতে পারি, এবং এটা রিলেটেড অনেক ম্যাথ আমরা করব। এছাড়াও আমরা লম্বাংশের উপপাদ্যটা আমরা দেখতে পারবো, যেখানে কি যে দুইটা না অনেকগুলো বল যদি থাকে, ঠিক আছে, অনেকগুলো বলের আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ দিয়ে আমরা তাদের লব্ধির আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ ইত্যাদি বের করব, এবং সেখান থেকে আমরা কি করব? লব্ধির মান এবং দিক বের করব। এছাড়াও আরো কিছু টপিক আছে এখানে, তো আমরা এগুলো সব বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা চলে যাব 8Bতে। 8Bতে আমাদের মেইন টপিক যেগুলো সেগুলো প্রথম বল ত্রিভুজ সূত্র, খুবই ইম্পর্টেন্ট। এই বল ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কতগুলা বল দিয়ে কোনো একটা বস্তুকে আমরা তার স্থানে ধরে রাখতে পারি, হ্যাঁ, বা ভারসাম্য অবস্থায় রাখতে পারি। যেরকম মনে করো আমরা একটা ব্রিজ তৈরি করব, তো একটা ব্রিজের কোথায় কোথায় পিলার দিব, পিলারের ফলে ব্রিজটা দণ্ডায়মান থাকবে, এই ধরনের ব্যাপারগুলো আমরা বল ত্রিভুজের সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। এছাড়া বল ত্রিভুজের বিপরীত সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা দেখবো কি লম্বাংশের উপপাদ্য। লম্বাংশের উপপাদ্য দুইবার, লামির উপপাদ্য।
দেখো এরপরে আমরা চলে যাব 8B অধ্যায়ে। তো 8B তে কি আছে, প্রথম অবস্থায় থাকবে বল ত্রিভুজের সূত্র, খুবই ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে ভারসাম্য অবস্থায় রাখতে পারি, কত একটা নির্দিষ্ট একটা বস্তুকে অনেকগুলো বলের মাধ্যমে কি করতে পারি, তার অবস্থানটাকে ধরে রাখতে পারি বা তাকে দ্বন্দ্বায়মান রাখতে পারি। যেরকম আমরা কি মনে করো, তুমি একটা ব্রিজ তৈরি করবা, তো একটা ব্রিজ তৈরি করার জন্য কি থাকে, অনেকগুলো পিলার থাকে। এই পিলারগুলো কি করে, ব্রিজটাকে কিন্তু ভারসাম্য অবস্থায় রাখে। তাহলে এই যে হিসাবগুলা বা এই যে বল দিয়ে আমি ধরে রাখা, এই ব্যাপারগুলো আমরা কি বল ত্রিভুজের সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারবো। এছাড়াও বল ত্রিভুজের বিপরীত সূত্র আছে। এরপর আছে আমাদের লামির উপপাদ্য। এই লামির উপপাদ্য দিয়ে কোনো একটা নির্দিষ্ট একটা বিন্দুতে যে বলগুলো ক্রিয়া করে এবং তাদের বলগুলোর মধ্যবর্তী যে কোণ, এই কোণগুলোর সাথে বলগুলোর একটা সম্পর্ক আমরা স্থাপন করতে পারি। এই দুইটা হচ্ছে সমবিন্দু বল। সমবিন্দু বল শেষ করে আমরা চলে যাব অসমবিন্দু বলে। এটা হচ্ছে আমাদের 8C চ্যাপ্টার। এই 8C চ্যাপ্টারের ভিতরে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট টপিক দেখব। এক নম্বর হচ্ছে সদৃশ সমান্তরাল বল এবং আরেকটা হচ্ছে অসদৃশ সমান্তরাল বল। এখন এই দুইটা আবার কি জিনিস? সদৃশ সমান্তরাল বল হচ্ছে এই যে দেখো একটা তলের উপর, যেহেতু এটা অসম বিন্দু বল, তার মানে হচ্ছে ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করবে। এখানে একটা বল ক্রিয়া করলো এবং একই দিক থেকে এখানে একটা বল ক্রিয়া করলো। তাহলে এই দুইটা কিন্তু একই দিক থেকে ক্রিয়া করতেছে এবং তারা পরস্পর সমান্তরাল। তাহলে এইটাকে বলবো আমরা সদৃশ সমান্তরাল বল। কিন্তু একটা হচ্ছে এই দিকে ক্রিয়া করতেছে আর একটা হচ্ছে উল্টো দিকে ক্রিয়া করতেছে, তখন সেটা হচ্ছে কি বিপরীত দিকে বা 180 ডিগ্রি করে, তখন সেটাকে বলবো আমরা অসদৃশ সমান্তরাল বল। এই সদৃশ সমান্তরাল এবং অসদৃশ সমান্তরাল বলের কারণে আর নতুন কিছু ঘটনা ক্রিয়েট হয়, যেরকম বল বা দ্বন্দ্বের ভ্রামক। তাহলে কি হয়, যখন মনে করো এই একটা বস্তু আছে দ্বন্দ্ব, তখন আমরা এটাকে এই পাশ থেকে একটা বল প্রয়োগ করব এবং এই পাশ থেকে একটা বল প্রয়োগ করব, বা দুই পাশ থেকে তুমি টানতেছো, মনে করো মানে একজনকে দুই হাত দিয়ে দুই পাশ থেকে টানতেছে এভাবে। তাহলে দুই হাত দিয়ে যদি দুই পাশ থেকে টানে, তাহলে কার পাশে যাবে নির্ভর করা হইতেছে কি, যে কে বেশি বলে টানতেছে। বা যদি দুইজনই সমান বলে টানে, তখন কি হবে, সে কিন্তু স্থির অবস্থায় থাকবে। কিন্তু যখন আমরা এই অসমবিন্দু বলে যাব, তখন কিন্তু যদি আমার এইখান থেকে একটা বস্তু ধাক্কা দিতে চাইছে, এইখান থেকে একটা বস্তু ধাক্কা দিতেছে, দুইটাই ধাক্কা যদি সমান হয়, তারপরে কিন্তু এটা তার সহ অবস্থানে থাকবে না। কি করবে, এটা ঘুরতে চেষ্টা করবে, তাহলে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে। এই যে ঘূর্ণন প্রবণতা বা এখান থেকে আমরা কোনো একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে একটা বস্তু যে ঘুরতেছে, এখান থেকে আমরা জড়তার ভ্রামক ক্যালকুলেশন করতে পারবো। এই ধরনের কিছু টপিক আমার চলে আসবে, এগুলো হচ্ছে আমরা এই অধ্যায়ে দেখব। এবং আমরা এই তিনটা চ্যাপ্টার ধারাবাহিকভাবে করার পরে আমরা হচ্ছে অ্যাডমিশনের কিছু আসা প্রশ্ন আলাদাভাবে সলভ করব। এগুলো সলভ করতে যাওয়ার সময় আমরা অনেক প্রশ্ন পাবো অ্যাডমিশনের এবং বোর্ডের। এছাড়াও আমরা শেষে আরেকটা ভিডিওতে আমরা কি করব, যে ওই আলাদাভাবে এই প্রশ্নগুলো সলভ করব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা ক্লাসের সারমর্ম। তো কতগুলো জিনিস না জানলে নয়, সেটা একটু জেনে নিই, যে আমাদের আজকের ক্লাসের পেছনে অবদান রাখছে কারা বা কাদের জন্য আমাদের এই আজকের ক্লাস বা আজকের এই স্থিতিবিদ্যা। তো শুরুতেই ছিল হিপোক্রেটাস, অ্যারিস্টটল, টলেমি, আর্কিমিডিস। এই যে গ্রিক দার্শনিক বা গণিতবিদ ছিল, আমাদের কাছে তারা এখন গণিতবিদ। এই গণিতবিদরা প্রথমে স্থিতিবিদ্যার প্রায়োগিক শাখার সূচনা করে গেছেন। তাদের পথ ধরে এরপরে 14শ শতাব্দীতে জিন বুরিডান, উনি হচ্ছে সর্বপ্রথম কি করলো, যে জড়তা বা কোনো একটা বস্তু যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকতে চাওয়ার যে প্রবণতা, এইটার সাথে স্থিতিবিদ্যার যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করলো একটি তত্ত্বের মাধ্যমে। এরপরে কি হলো, যে সাইমন স্ট্রবন আসলেন। উনি হচ্ছে 16শ শতাব্দীতে বল ত্রিভুজের সূত্রটি দিলেন এবং আমাদের নদীর উপর দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন কালভার্টের উপর দিয়ে ব্রিজ স্থাপনের জন্য খুব বড় একটা ভূমিকা পালন করলেন। এবং অবশেষে স্যার আইজ্যাক নিউটন আসলেন এবং তিনি আসার পরে আমাদের যে বলবিদ্যা, সেই বলবিদ্যাকে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে গেলেন। তিনি হচ্ছে বলের মৌলিক ধারণা দিলেন এবং বলের মৌলিক ধারণা দেওয়ার পরে তিনি সামান্তরিকের সূত্রটা বলে দিলেন। এই সামান্তরিকের সূত্রের মাধ্যমে তিনি স্থিতিবিদ্যার এক বিশাল প্রসার করান। এজন্য স্যার আইজ্যাক নিউটনকে স্থিতিবিদ্যার জনক বলা হয়। অবশেষে বার্নার্স লামি আসলো। স্যার আইজ্যাক নিউটনের সামান্তরিকের সূত্র দেওয়ার পরে অনেকেই এই সামান্তরিকের সূত্রের বিশাল প্রয়োগ করছে, তার মধ্যে অন্যতম ছিল বার্নার্স লামি। এবং এই বার্নার্স লামি শুধু সামান্তরিক সূত্রের প্রয়োগই করেননি, তিনি তার লামির উপপাদ্যটি দিয়ে স্থিতিবিদ্যার অনেক বড় উপকার করে গেছেন। এবং তাদের এই পথ ধরে আজকে আমাদের স্থিতিবিদ্যা। দেখো, তাহলে আমরা জেনে নেই আমাদের এই ক্লাসটা আছে কেন প্রয়োজন।
তো সর্বপ্রথম হচ্ছে আমাদের সামনে যে এইচএসসি বা অ্যাডমিশন টেস্ট, তখন হচ্ছে আমাদের এই স্থিতিবিদ্যা ক্লাসটা খুবই দরকার। তাছাড়া হচ্ছে কি আমাদের অ্যাডমিশন টেস্টে ভালো করা যাবে না। এরপরে যখন আমরা অ্যাডমিশন টেস্ট ভালো করলাম, তারপর হচ্ছে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যা বা আর্কিটেক্ট নিয়ে আমরা পড়াশোনা করব, তখন হচ্ছে আমাদের কি এই ক্লাসটার প্রয়োজন হবে, তাহলে স্থাপত্যবিদ্যার জন্য লাগবে। এরপরে যখন হচ্ছে আমরা আর্কিটেক্ট হয়ে বের হয়ে যাব, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, বিভিন্ন নির্মাণ কাজে সরা যেতে হবে পৃথিবীর বিভিন্ন জায়গায়। তো তখন হচ্ছে আমরা বড় বড় বিল্ডিং তৈরি করব, তারপর হচ্ছে ব্রিজ তৈরি করব। এই সকল নির্মাণ কাজের জন্য আমার কি করতে হবে, এই আমাদের আজকের ক্লাসের জ্ঞানগুলো লাগবে, স্থিতিবিদ্যার জ্ঞানগুলো লাগবে। এরপরে হচ্ছে আমরা কি করব, বিভিন্ন মেশিনারি প্রস্তুতে, ঠিক আছে, বিভিন্ন মেশিনারি প্রস্তুতে আমাদের কি করতে হবে, যে মেশিনের পার্টসগুলো স্থিতিশীল অবস্থা, তারপরে হচ্ছে গতিশীল অবস্থা, এই ধরনের বিভিন্ন কাউন্টের জন্য আমাদের এই বলবিদ্যার জ্ঞানটা খুবই বেশি দরকার। তো আমাদের এই স্থিতিবিদ্যা ক্লাসের কোনো বিকল্প নাই। তাই আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওগুলো দেখবা এবং হচ্ছে সর্বোচ্চ পরিমাণ আয়ত্ত করার চেষ্টা করবা। এবং যারা ক্রেজি কোর্সের সাথে নাই, তারা অবশ্যই আহ্বান জানাবো এই ক্রেজি কোর্সের মাধ্যমে বলবিদ্যার সম্পূর্ণ টপিকটি খুব ভালোভাবে বুঝে নেওয়ার জন্য, যাতে তোমাদের অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষায় সুদূর প্রসারী হয়। ধন্যবাদ সবাইকে।